সুপ্রিয় দর্শক মন্ডলী, আসসালামু আলাইকুম। আমি ডক্টর রাফিউদ্দিন আহমেদ বলছি, আপনাদের এই ডিউইডিসি আয়োজিত আমাদের সামিটের মডারেটর। আজকে আমরা কথা বলবো একটা, সবাই তো আমরা এন্টারপ্রেনারশিপ নিয়ে কথা বলছি গত কালকে থেকেই। আজকে এটা হচ্ছে হেলথ কেয়ার রিলেটেড ইন্ডাস্ট্রিতে যদি কেউ এন্টারপ্রেনার হতে চায় তাহলে তার জন্য আসলে কি করা। সো এটার জন্য আজকে আমাদের তিনজন ডিস্টিংগুইশড গেস্ট পেয়েছি যারা বাংলাদেশের হেলথ কেয়ার সেক্টরে কাজ করছেন এবং দেয়ার হেলথ কেয়ার এন্টারপ্রেনার। হেলথ কেয়ার এন্টারপ্রেনারশিপে যেমন এখন কোভিড-19 এসে দেখিয়ে দিয়েছে আসলে হেলথ কেয়ার সেক্টরটা কতটা নাজুক, কত সাপোর্ট দরকার এখানে। সারা পৃথিবী কিন্তু এখন অভাব বোধ করছে যে আমাদের আসলে ডক্টর লাগবে, নার্স লাগবে, কেয়ার গিভার লাগবে এবং নানা রকমের মানে হেলথ সেক্টর হসপিটালে আমাদের অনেক লোক লাগছে। আলটিমেটলি আমাদের পরিচয় করিয়ে দিচ্ছি আমাদের রাশেদ মুজিব নোমান ভাই, যিনি কান্ট্রি ডিরেক্টর অফ অগমেডিক্স। আপনারা সবাই নাম জানেন আসলে অগমেডিক্সের। এন্ড আমরা পরিচয় করে দিচ্ছি আমাদের সেকেন্ড স্পিকার ডক্টর ফাহরিন হান্নান। উনি হচ্ছে ফাউন্ডার অফ ঢাকা ক্যাস্ট। ওনার থেকে শুনবো উনি কি করেন, আমি জাস্ট পরিচয় করে দিচ্ছি। তারপরে আমাদের সাথে আছেন তাসলিমা সুলতানা, উনি কো ফাউন্ডার অফ এক্সট্রা মাইল্ড এজ কেয়ার। আর আমি তো আছি, আমিও মানে একটা হেলথ কেয়ার সেক্টরে কাজ করছি, তো আমারটাও শেয়ার করবো এখানে। সো আর দেরি না করে গেস্টদেরকে ইনভাইট করে নিয়ে আসি। আসসালামু আলাইকুম রাশেদ ভাই, কেমন আছেন? ফাহরিন আপা, তাসলিমা কেমন আছেন? এই তো ভালো, আপনি ভালো আছি। দ্যাটস রিয়েলি গ্রেট। সো আমাদের এটা 17 নাম্বার সেশন। গতকাল থেকে অনেকগুলো সেশন চলছে, আমাদের আর 4টা সেশন বাকি আছে। উই আর ভেরি ক্লোজ টু ফিনিশ এন্ড আমরা আসলে ট্রাই করছি আপনাদেরকে বিভিন্ন ক্যাটাগরিতে, বিভিন্ন এরিয়াতে হাউ ইউ ক্যান বি অ্যান এন্টারপ্রেনার। কারণ সবাই চাকরি করে, সবাই চাকরি খুঁজতে চায়, কিন্তু কেউ উদ্যোক্তা হতে চায় না। কারণ উদ্যোক্তা হওয়াটা আসলে এটা অনেকের মধ্যে ইন্টারনাল ড্রাইভ থাকতে হয়, প্যাশন থাকতে হয়। সো আমার সামনে যারা আছেন স্ক্রিনে, এরা খুবই হাইলি প্যাশন ক্যারি করেন এবং তারা দে আর ট্রাইং টু ট্রান্সফর্ম দ্য কান্ট্রি অ্যান্ড সোসাইটি অ্যাজ ওয়েল। সো প্রথমে যাচ্ছি রাশেদ মুজিব ভাই, অগমেডিক্স কি, আপনি কি করছেন সেখানে অ্যাজ এ কান্ট্রি ডিরেক্টর? এটা আসলে কি কাজ করে? সবাই জানে যদি অগমেডিক্স কি, বাট তারপরে আপনার থেকে শুনতে যাচ্ছি অ্যাজ এ কান্ট্রি ডিরেক্টর। ওভার টু ইউ। Thank you so much. First, of course, thank you for inviting me. This is such a fantastic event. ঢাকা ইউনিভার্সিটি এন্টারপ্রেনার ক্লাবকে অবশ্যই একটা বিশাল ধন্যবাদ দিতে হয় যে এই কোভিড এর সময় এমন একটা আয়োজন করার জন্য, যাতে যারা ভবিষ্যতে উদ্যোক্তা হতে পারে তারা চ্যালেঞ্জগুলো সম্পর্কে জানতে পারে, অপরচুনিটিগুলো সম্পর্কে জানতে পারে, এবং বিশেষ করে আমাকে এই প্ল্যাটফর্মে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। অগমেডিক্স কি নিয়ে কাজ করে, শুরুতেই ভাইয়া যেটা বললেন যে কোভিড-19 কিন্তু আমাদেরকে বুঝিয়ে দিয়েছে, আমাদেরকে জানিয়ে দিয়েছে যে আমাদের হেলথ কেয়ার যে সিস্টেমের যে অবস্থা, সেই অবস্থাটা কতটা নাজুক। সেটা বাংলাদেশের কথাই বলেন আর বিশ্বের কথাই বলেন, বিভিন্ন দেশের ক্ষেত্রেই বলেন, আমরা কিন্তু প্রত্যেক দেশের একটা স্ট্যান্ডার্ড সম্পর্কে একটা ধারণা পেয়েছি। শুধু তাই না, যে সময়ের সাথে সাথে যে হেলথ কেয়ারটাকে কিভাবে ট্রান্সফর্ম হতে হবে সেটা সম্পর্কেও কিন্তু আমরা বেশ একটা ধারণা পেয়েছি। তো ভাইয়ের প্রশ্নটা ছিল অবশ্য অগমেডিক্স কি করে বা আমি কি করছি। তো সংক্ষেপে একটু যদি বলি অগমেডিক্স সম্পর্কে, যে অগমেডিক্স স্টার্টআপ হিসেবে যাত্রা শুরু করে 2012 সালে। এবং আপনারা যেটা জানেন যে কোনো একটা প্রবলেমকে সলভ করার জন্য সাধারণত স্টার্টআপ গুলোর যাত্রা শুরু হয়, এবং অগমেডিক্স এর ক্ষেত্রেও সেটাই হয়েছিল। আমাদের ফাউন্ডার ইয়েন শাকিল, ভেরি ট্যালেন্টেড ভিশনারি। ইয়েন ডিউক থেকে বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং এ পড়েছে এবং স্ট্যামফোর্ডে যখন এমবিএ করছিল তখন ওর মাথায় আসে, কারণ ও হেলথ কেয়ার ইন্ডাস্ট্রিতে কিছুদিন কাজ করার জন্য জানতো যে ইউএস হেলথ কেয়ার একটা বড় চ্যালেঞ্জ হচ্ছে যে ডিজিটালি ডকুমেন্টেশনের যে রিকোয়ারমেন্ট আছে তার জন্য ডাক্তারদের প্রচুর সময় চলে যায়, এবং এতে যেটা দেখা যাচ্ছে যে ডাক্তারদের সাথে রোগীদের যোগাযোগটা অনেকটা কমে যাচ্ছে। তো এখানে বেশ কয়েকটা ব্যাপার ছিল, যে ডাক্তারদের একটা আনহ্যাপিনেস বিকজ দে আর ট্রেইন টু ট্রিট দ্য পেশেন্টস, এবং সেই সাথে রোগীদের একটা আনহ্যাপিনেস যে ডাক্তাররা সারাক্ষণ কম্পিউটারের দিকে তাকিয়ে আছে, তাদের কথা হয়তো শুনছে না। তো এই যে দুটো একটা বড় প্রবলেম, এর সাথে আরো কিছু প্যাসিভ প্রবলেম ছিল, যে ডাক্তাররা যেহেতু এই ডিজিটালি সবকিছু ডকুমেন্ট করতে অনেক সময় ব্যয় করছিলেন, তাতে যেটা হচ্ছিল আইদার তারা কম রোগী দেখছিলেন অথবা তাদের ফ্যামিলি থেকে সময়টা চলে যাচ্ছিল। তো এই প্রবলেম গুলো সলভ করার জন্যই অগমেডিক্সের যাত্রা শুরু। অগমেডিক্স শুরুতে যেটা
করে, যে প্রবলেমটা সলভ করার চেষ্টা করে যে কিভাবে এটাকে অ্যাড্রেস করা যায়। একটা সহজ কথা ছিল যে আমরা যদি ডকুমেন্টেশনটা বাংলাদেশ থেকে করে দিতে পারি। বাংলাদেশের একটা ডিভিডেন্ড হচ্ছে যে উই হ্যাভ লট অফ পিপল এবং ইয়াং পিপল, 60% অফ পিপল ইজ আন্ডার 40। সো এইটাকে অ্যাডভান্টেজ হিসাবে নেওয়ার চেষ্টা করেছে এবং ওর কথা ছিল যে কিভাবে আমরা টেকনোলজিটাকে আমাদের এই যে ডিভিডেন্ড যে আছে সেটাকে আমরা কম্বাইন করতে পারি, ম্যারেজ করতে পারি, যাতে আমরা এই সলিউশনটা নিতে পারি। এবং সে সময় গুগল গ্লাস মার্কেটে আসে এবং ইনফ্যাক্ট গুগল গ্লাসটা দেখে ওর ধারণাটা তৈরি হয় যে আমরা যদি ডাক্তারদেরকে গুগল গ্লাস দিই, ওরা গুগল গ্লাস পরে রোগী দেখবে। এটা আমরা লাইভ ভিডিও প্রাইম করবো বাংলাদেশে আমাদের ট্রেইনড মেডিকেল ডকুমেন্টেশন স্পেশালিস্ট থাকবে যারা এই নোটগুলো করে দেবে। এতে যেটা হবে যে ডাক্তাররা হ্যাপি, রোগীরা হ্যাপি, ডাক্তার আরো বেশি রোগী দেখতে পারবে, ফ্যামিলির সাথে টাইম দিতে পারবে। সেই সাথে বাংলাদেশে আমাদের যে ইয়াং পপুলেশন আছে তাদেরকে আমরা ইন্টারন্যাশনাল ফিল্ডে, হেলথ কেয়ার ফিল্ডে কাজ করার সুযোগ করে দিতে পারবো। বাংলাদেশে আনএমপ্লয়মেন্টের যে একটা চ্যালেঞ্জ আছে সেটাতে কিছুটা অবদান রাখা যাবে এবং একই সাথে বাংলাদেশ ফরেন কারেন্সি আনতে পারবে। তো এতগুলো যে বেনিফিটস নিয়ে কিন্তু এই কোম্পানিটার যাত্রা, কিন্তু আইডিয়াটা যতটা সহজ সেটাকে ইমপ্লিমেন্টেশন করাটা কিন্তু অনেক কঠিন। কারণ গুগল গ্লাসে তৈরি হয়েছিল মাত্র 10 থেকে 15 মিনিট পার্সোনাল ইউজের জন্য, সেটাকে যখন আপনি 10 ঘন্টা যাবত হেলথ কেয়ারে কাজ করবেন অনেক ট্রান্সফরমেশনের দরকার। তো যার জন্য বাংলাদেশে যাত্রা শুরু 2013-এ 4 জন সফটওয়্যার ইঞ্জিনিয়ার নিয়ে, যারা পরবর্তী বিভিন্ন প্ল্যাটফর্ম তৈরি করেছে। ডাক্তাররা কি প্ল্যাটফর্ম ইউজ করবে, বাংলাদেশে যারা কাজ করবে তারা কি প্ল্যাটফর্ম ইউজ করবে, দুটো প্ল্যাটফর্মের কানেকশনটা কিভাবে হবে, সবগুলো কিন্তু বাংলাদেশের ইঞ্জিনিয়াররা শুরু করেছে এবং 2016 থেকে অগমেটিক্স প্রোডাকশনে যায়। এবং গত কয়েক বছরে এই যে কোর যে বিজনেস নিয়ে অগমেটিক্সের যাত্রা শুরু, তার সাথে কিন্তু আরো অনেক কিছু যোগ হয়েছে। আমি পরবর্তীতে সুযোগে হয়তো সেগুলো সম্পর্কে বলবো। আই থিঙ্ক ডক্টর রাফি, ব্যাক টু ইউ। থ্যাংক ইউ ভেরি মাচ। আসলে মেডিকেল সেক্টরে যেভাবে ইকুইপমেন্ট এবং মেশিন ইউজ হয়, অন্য সেক্টরে আমরা কনজিউমার লেভেলে আসলে এত দেখি না। যে আমরা শুধু গাড়িটাই ইউজ করি, কিন্তু গাড়ি কি কারা বানাচ্ছে আমরা জানি না। কিন্তু আপনাদের সেক্টরে যে অগমেটিক্সে মানে অগমেন্টেড রিয়েলিটি দিয়ে এখন কিন্তু ডাক্তাররা আমেরিকাতে বসে ঢাকায় অপারেশন করতে পারবে। সো অগমেন্টেড আমাদের একটু আর 2টা সেশন আগে ছিল অগমেন্টেড রিয়েলিটি, ভার্চুয়াল রিয়েলিটি, তারপর ব্লকচেইন নিয়ে কথা বলেছে। ইনফ্যাক্ট মেডিকেল সেক্টরে ব্লকচেইন হচ্ছে নেক্সট বিগ থিং ইন দ্য ওয়ার্ল্ড। সো এবার যাবো হচ্ছে ডক্টর ফারহিন হান্নানের কাছে। ফারহিন থেকে শুনতে যাব আপনি কি এবং কি করেন। অনেক ধন্যবাদ ভাইয়া, থ্যাংক ইউ ভেরি মাচ। সো আমি বেসিক্যালি ডাক্তার ফারহিন। তো প্রথমে মানুষের একটা প্রশ্ন থাকে যে ডাক্তার হয়ে কেন এন্টারপ্রেনার। তো আমি জানি না বাংলাদেশে কতজন ডাক্তার আসলে এন্টারপ্রেনার, বিকজ আমার একটা একদম রানিং একটা ক্যারিয়ার থেকে আমি আসলে এই লাইনে এসেছি এবং এখানে বেশ চ্যালেঞ্জ ফেস করছি। তো ডেফিনেটলি, এবং যেটা হয় যে হেলথ কেয়ারে আমি যখন কাজ শুরু করি, স্টার্টআপ নিয়ে যখন কাজ শুরু করি, আমি 2018-তে আমার মনে আছে আমি টার্মিনোলজি শিখি, স্টার্টআপের কিছু টার্মিনোলজি আছে সেগুলো আমি শিখি। তো তখন আমার কাছে মনে হচ্ছিল যে বেশ ইন্টারেস্টিং, বিকজ আমরা হেলথ কেয়ারে যারা ডক্টররা আছি তারা হচ্ছে আমরা রোগী দেখি, আমরা কাজ করি ওভাবে হসপিটাল বা প্রাইভেট চেম্বারে আমরা রোগী দেখি, কিন্তু এখানে কাজ করার সুযোগটা অনেক বেশি স্টার্টআপের ক্ষেত্রে বা হেলথ কেয়ার এন্টারপ্রেনারশিপের ক্ষেত্রে, বিকজ শুধুমাত্র রোগী দেখে একটা দেশের প্রবলেম সলভ করা আসলে এটা সম্ভব না, বিশেষ করে স্বাস্থ্য ব্যবস্থায়। তো সেখান থেকে আসলে চিন্তাটা আসা যে এন্টারপ্রেনারশিপ নিয়ে কাজ করলে বা এটাকে আরো লার্জ স্কেলে সারা দেশে কিভাবে কাজ করা সম্ভব বা কোন একদম রুট লেভেলে আসলে কাজ করা সম্ভব। তো এইখান থেকেই চিন্তা ভাবনাটা মেনলি আসে। এবং আমার ঢাকা কাস্টের একটা নিশ আছে, আমরা নিশ বেসড কাজ করি, সেটা হচ্ছে ডায়াবেটিস। তো সবাই অনেক প্রশ্ন করে কেন তুমি ডায়াবেটিস নিয়ে কাজ করে, বিকজ ইউ আর ডেন্টিস্ট। আমার ব্যাকগ্রাউন্ড আসলে ডেন্টিস্ট্রি, বাট তারপর আমি পাবলিক হেলথে মাস্টার্স করি। বেসিক্যালি এখানে লম্বা একটা স্টোরি আছে, আমি অন্য কোথাও সুযোগ পেলে নিশ্চয়ই বলবো। ছোট করে আজকে একটু বলি যে আমাদের ফ্যামিলিতেই আমি এবং আমার হাজব্যান্ড দুজনে আমরা ডক্টর, এন্ড আমাদের স্টার্টআপে আমরা 3 জন কো-ফাউন্ডারই কিন্তু ডক্টর। তো আমরা দেখেছি যে আমরা বিং আ ডক্টর কাপল, আমাদের ফ্যামিলিতে একজন আমার মাদার ইন ল উনি ডায়াবেটিক পেশেন্ট, এবং কিভাবে একটা ডায়াবেটিস, একজনের একটা ডায়াবেটিস কিভাবে পুরো পরিবারটাকে ভেঙে দিতে পারে। তো ওখান থেকে আসলে মেনলি পুরো বাংলাদেশের মানুষের কথা চিন্তা করে, এবং আপনারা শুনলে অবাক হবেন যে এখন বাংলাদেশে 7 মিলিয়ন লোক টাইপ 2 ডায়াবেটিস আক্রান্ত, এবং এটা হিউজ।
টাইপ 1 এর ডেটাটা আমাদের কাছে এই মুহূর্তে অতটা পরিষ্কার না, বিকজ বাংলাদেশের ডেটার একটা সমস্যা থাকেই সবসময়। আমরা 2015 একটা ডেটা পেয়েছি যেখানে বলা হয়েছে যে আগামী 5 বছরে জুভেনাইল ডায়াবেটিস বা টাইপ 1 ডায়াবেটিস যেটা বলা হয় ওটার যে রেশিওটা ওটা 7% বাড়বে টোটাল পপুলেশনে। টোটাল পপুলেশনে 7% মানে ইটস হিউজ বার্ডেন ফর দ্য কান্ট্রি। তো সেখানেই আসলে কাজ করে, এবং ডায়াবেটিস এমন একটা রোগ যেটাকে আমরা বলি লার্ন টু লিভ উইথ ইট, যেখানে ডায়েটিশিয়ান, যেখানে খাবার, যেখানে মেডিসিন, যেখানে হোম স্যাম্পল কালেকশন, যেখানে ডাক্তার, প্রত্যেকটা সেক্টর জড়িত। এবং ডাক্তার শুধুমাত্র ডায়াবেটিক এক্সপার্ট নয়, আমাদের হার্ট, কিডনি, ব্রেন, স্কিন, আই সবকিছু নিয়ে আমাদের আসলে কাজ করতে হয়। তো ডায়াবেটিস নিয়ে কাজ করার লক্ষ্য আসলে ওইটাই। আর আমরা দেখেছি যে বার্ডেন ছাড়া আসলে এখন সব হসপিটালে হচ্ছে যে ডায়াবেটিসের একটা কর্নার থাকে বা সেকশন থাকে, কিন্তু আমরা যখন শুরু করেছি তখন আমরা দেখতাম যে বার্ডেম ছাড়া আসলে ওরকম কিছু নেই, এবং বার্ডেমের পক্ষে এত লোড নেওয়া সম্ভব ছিল না। তা আমি যখন প্রথম শুরু করি তখন আমাদের বার্ডেমের আমাদের শ্রদ্ধেয় শুভাগত চৌধুরী স্যার আছেন, ওনার সাথে আমি গিয়ে ডিসকাস করছি, স্যার আমি এরকম একটা কাজ করতে চাই। তখন স্যার আমাকে একটা কথা বলেছিলেন যেটা আমার সবসময় মনে থাকবে, যে পারি এরকম 10টা বার্ডেম আমাদের এই মুহূর্তে বাংলাদেশে দরকার। তো 10টা বার্ডেন তো আসলে করা সম্ভব না, সো আমি একটা ইনিশিয়েটিভ নিয়েছি, আমি এবং আমার হাজবেন্ড, হি ইজ অলসো মাই কো-ফাউন্ডার, যে যাতে করে আমরা অ্যাটলিস্ট উত্তরে যেসব পেশেন্টরা আছে এবং অলসো যেসব আমাদের জেনারেশন অনেকে আছেন নন রেসিডেন্ট বাংলাদেশি এনআরবি, ওনারা ওনাদের প্যারেন্টসরা এখানে থাকে এবং তারা খুব চিন্তিত হন যে কার কাছে পাঠাবেন, এন্ড দে ওয়ান্ট টু ডু দ্য বেস্ট ফর দেয়ার প্যারেন্টস। তো ওই জেনারেশনটাকে মাথায় রেখে, এবং যারা আমরা ঢাকায় আছি আমাদের মতো যে জেনারেশনটা যারা সবসময় ব্যস্ত কাজ নিয়ে, তা আমাদের প্যারেন্টস থেকে টেক কেয়ার করার জন্য অন্য কাউকে যাতে চিন্তা করতে না হয়, তো সেইখান থেকে আসলে ঢাকা কাস্টে জার্নিটা শুরু, এবং এটাই হচ্ছে এর পিছনের গল্প। দ্যাটস রিয়েলি ভেরি ইন্সপায়ারিং টু স্টার্ট। কারণ নর্মালি আমরা ডাক্তাররা ডাক্তারি করে, ছাত্র অনেকে চাকরি করে, কিন্তু একজন ডাক্তারের উদ্যোক্তা হয়ে ওঠার গল্পটা খুবই ইন্সপায়ারিং। আর আমি একটু বলি, আমার নিজেরই ডায়াবেটিস আছে, গত 12 বছর ধরে আমি ইনসুলিন ডিপেন্ডেন্ট, অ্যান্ড খুবই মানে তারপরে আমি ট্রাই করি ব্যস্ত থাকতে, কাজের মধ্যে থাকতে। সো আসলে কারণ ডায়াবেটিসকে বলা হয়, আমি যখন অস্ট্রেলিয়া পিএইচডি করতে যাই আমার প্রথম পিএইচডি টপিক ছিল হচ্ছে ডায়াবেটিস। যদিও আমি আমার বিজনেস, আমি হচ্ছে মার্কেটিংয়ের স্টুডেন্ট, দ্যাট ওয়াজ সোশ্যাল মার্কেটিং এরিয়া ছিল, এবং সেটা ছিল ডায়াবেটিক অ্যাওয়ারনেস মানুষের মধ্যে। কারণ দেখা গেছে অস্ট্রেলিয়াতে প্রতিদিন প্রায় 300 জন করে মানুষ ডায়াবেটিক আক্রান্ত হচ্ছে। তো 1 বছর করার পর তারপরে আমি আর করিনি, আমি অন্য টপিকে চলে গিয়েছি আর কি। বাট আমি জানি এটার মানে ইনস অ্যান্ড আউটস। এবং আসলে ডায়াবেটিস কিন্তু কোনো অসুখ না। ডায়াবেটিস ইজ নট এ ডিজিজ, ইট ইজ কল্ড মাদার অফ অল ডিজিজ। সকল রোগের মা হচ্ছে ডায়াবেটিস। মানে ডায়াবেটিস মানে আপনার ব্লাডের মধ্যে এই সুগার ইমব্যালেন্স হয়ে যাওয়া, এবং সুগার ইমব্যালেন্স হয়ে গেলে আলটিমেটলি আপনার যে রিসিপ্টর সেলগুলো বন্ধ হয়ে যায়, আপনার ব্লাডের মধ্যে সুগার ঘুরে সারা শরীরে ঢুকতে পারে না। আর ইনসুলিন যখন প্রডিউস না, আপনার প্যানক্রিয়াস যখন নষ্ট হয়ে যায়, ইনসুলিন প্রডিউস হয় না, আলটিমেটলি আপনার ব্লাডের সুগার ব্লাডেই থাকে, এবং সেটা অ্যাটাক করে হচ্ছে কিডনিতে, তারপরে লাং, লিভার, চোখ। সবার আগে ডায়াবেটিক রেটিনোপ্যাথি, চোখ নষ্ট করে, আলটিমেটলি পাটা থেকে শুরু করে সকল অঙ্গ প্রত্যঙ্গ সব নষ্ট করে ফেলে। তো আমি সে কারণে আই এম ট্রাইং টু বি বিজি, কিন্তু আসলে ওইভাবে ডায়াবেটিক হলে হাঁটতে হয়, হাঁটা আর মানে সবচেয়ে কষ্টের কাজ আমার কাছে। সো হাঁটছি না, বাট দেখা যাক কি হয়, আই ট্রাই টু ম্যানেজ। এবার যাচ্ছি হচ্ছে তাসলিমার কাছে, যে হু ইউ আর অ্যান্ড হোয়াট ইজ এক্সট্রা মাইলেজ কেয়ার। ধন্যবাদ। কেয়ার হচ্ছে বয়স্কদেরকে সেবাদানকারী একটা প্রতিষ্ঠান। তো আমি এই রিলেটেড একটা কাজে 12 বছর সময় দিয়েছি। 2008 সাল থেকে আমি বয়স্কদের নিয়ে কাজ করি। তো সেইখান থেকেই আমার আসলে 2018 সাল থেকে এক্সট্রা মাইলেজ কেয়ারের যাত্রা শুরু। তো যখন আমি চাকরিরত ছিলাম তখন দেখা গেছে যে বয়স্ক মানুষের যে সাপোর্টগুলো প্রয়োজন, পার্সোনাল কেয়ার, হেলথ কেয়ার, সোশ্যাল কেয়ার, ডোমেস্টিক কেয়ার, সেই সার্ভিসগুলো আমরা অনেকটাই, যেহেতু আমি জব করছি, সেই ফ্যাসিলিটিসগুলো আমি অনেকটাই দিতে পারছিলাম না, যেটা আমি এখন দিতে পারছি। হ্যাঁ, অনেক ফ্যামিলিতে ছিল ফাইন্যান্সিয়াল বিভিন্ন সমস্যা থাকতে পারে, বিভিন্ন রকমের বয়স্কদের বিভিন্ন শারীরিক এবং পারিবারিক সমস্যা থাকতে পারে। সেক্ষেত্রে তখন দেখা গেছে যে অ্যাসেসমেন্টের কারণে আমরা অনেকগুলো সাপোর্ট দিতে পারিনি, কিন্তু যেই সাপোর্টগুলো আমি এখন দিতে পারছি এক্সট্রা মাইলেজ কেয়ারের মাধ্যমে, সেই ক্ষেত্রে আমি 2018 সাল থেকে এই এক্সট্রা মাইলের যাত্রা শুরু। আর আমাদের হোল ঢাকাতেই সেবা আছে, সারা ঢাকাতেই আমরা সেবা দিয়ে যাচ্ছি। তো উত্তরাতে, যাত্রাবাড়িতে যখন যে কেয়ার গিভার আমাদের যে এলাকায় থাকছেন তাদের মাধ্যমে আমরা ওই পরিবারগুলোকে সাপোর্ট দিয়ে যাচ্ছি। তো আমাদের 8 ঘন্টা সেবা আছে, 12 ঘন্টা আছে, 24 ঘন্টা আছে।
তো এই কোভিডের সময়ও আমরা সেবা দিয়ে যাচ্ছি কোভিড পেশেন্টদের, নর্মাল পেশেন্টদের, যখন যেই সাহায্যের জন্য, যেই সেবার জন্যই আমাদের সাপোর্টটা চাচ্ছে, আমরা তাদেরকে ওইভাবে সাহায্য করে আসছি। দ্যাট ইজ ভেরি ইন্সপায়ারিং। কারণ আসলে এই যে রাশেদ ভাই বললেন বা ফারিন বললো, তাসলিমা বলছে যে আসলে হেলথ কেয়ার সেক্টরে কাজ করলে আসলে সেবা দিয়ে যেতেই হবে। ডক্টররা যখন ডাক্তারি পড়ে প্রতিজ্ঞা করে যে আমি সবসময় সেবা দিয়ে যাব, যেটা আমরা এখন হসপিটালেও দেখছি। ডাক্তারদের কিন্তু কোনো সময় নেই, তারা যে কোনো সময় হসপিটাল যেতে হচ্ছে। যারা খুব মাত্রায় সোসাইটির জন্য, মানুষের জন্য ফিল করে, তারাই কিন্তু ডাক্তারি পেশায় আসে। সো এই ক্ষেত্রে যাবো হচ্ছে রাশিদ ভাইয়ের কাছে। আবার আমি একটু আপনাদের অগমেরিক্সটাকে একটু শোকেস করব। আমি স্ক্রিন শেয়ার করছি, আপনি যদি একটু এক্সপ্লেইন করেন তাহলে হয়তো মানুষের জন্য আরো সুবিধা হবে। যে আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছেন রাশিদ ভাই? হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, শিওর, প্লিজ আপনি এক্সপ্লেইন করেন, আমি একটু স্ক্রল করে দেখে দিচ্ছি যে আপনাদের না, সেবাগুলো। আমি এক্সপ্লেইন করছি, অসুবিধা নাই। সো বেসিক্যালি যেটা বলছিলাম যে আমাদের কোর কম্পিটেন্সি সেটা হচ্ছে যে আমরা ডাক্তারদেরকে গুগল গ্লাস দিচ্ছি। সো গুগল গ্লাস পরে ডাক্তার ইউএসএ তে রোগী দেখছে। এখন রোগী যখন দেখছে, সেই যে ভিডিওটা, গুগল গ্লাস অ্যাজ এ ক্যামেরা, মাইক্রোফোন, সেটা লাইভ স্ট্রিম হচ্ছে বাংলাদেশে। আমরা যেমন এখন আপনার বাংলাদেশে যেমন ক্রিকেট খেলা দেখি লাইভ, ঠিক একইভাবে বাংলাদেশে আমাদের অফিসে বসে একজন সেই লাইভ ভিডিওটা দেখছে এবং শুনছে কনভারসেশন। এই কনভারসেশন গুলোর থেকে কি করছে, যে অবশ্যই ট্রাম্প নিয়ে যে কথা হচ্ছে, ইকোনমি নিয়ে কথা হচ্ছে, ওগুলো বাদ দিয়ে রোগীর যে মেইন কমপ্লেইন গুলো, সেগুলো সামারাইজ করে একটা নোট আমাদের এখানে যারা ট্রেইনড আছে, ডকুমেন্টেশন স্পেশালিস্ট, তারা তৈরি করছে। তৈরি হয়ে গেলে বাই দ্য টাইম রোগী দেখা শেষ, এখানে কিন্তু আমাদের এই নোটটা রেডি করা শেষ হয়ে যাওয়ার সাথে সাথে এখন আমরা জানি যে বাংলাদেশে হাই স্পিড অবস্থা খুব ভালো, ইন্টারনেটের অবস্থা খুব ভালো। আমেরিকার সাথে আমাদের লেটেন্সি হচ্ছে 0.24 সেকেন্ড, 1 সেকেন্ডেরও কম। সো আমরা সাথে সাথে নোটটা আবার আপলোড করে দিচ্ছি। সো ডক্টর রিভিউ করছে, রিভিউ করে ওর কোনো কারেকশন থাকলে বলছে, আদারওয়াইজ হি ইজ জাস্ট অ্যাকসেপ্টিং ইট, প্রিন্টিং ইট, গিভিং টু দ্য পেশেন্ট। এতে যেটা হচ্ছে যে আপনি দেখেন, আমরা বলছি রিহিউম্যানাইজিং হেলথ কেয়ার। কারণটা কি, যে ডাক্তার কিন্তু রোগীর সাথে কথা বলতে পারছে, পুরো সময়টাই কিন্তু রোগীর সাথে স্পেন্ড করছে, তাকে কিন্তু কোনো কিছুই লেখা নিয়ে টেনশন করতে হচ্ছে না, রাইট? এবং পুরো জিনিসটা লেখা হয়ে যাচ্ছে, রোগীর কি প্রবলেম, মেজর কমপ্লেইন কি, সেকেন্ডারি কমপ্লেইন কি। এখানে যেহেতু দুজন ডাক্তার আছেন, এর সাথে আর কি কি সমস্যা ছিল, কি কি টেস্ট করতে হবে, কি কি মেডিকেশন খেতে হবে, কবে আবার ফলো আপ করতে হবে, সবকিছু যখন রোগীর সাথে ডাক্তারের কথা হচ্ছে, সেগুলো কিন্তু নোটটা তৈরি হয়ে গেল। সো ডাক্তার পেয়ে গেলেন, রোগীকে প্রিন্ট আউট করে দিয়ে দিলেন। তো এটা হচ্ছে আমাদের আসলে কোর কম্পিটেন্সি, যেটা নিয়ে আমরা শুরু করি। বাট যেহেতু এন্টারপ্রেনারশিপ নিয়ে কথা হচ্ছে, আমরা আরো রিসেন্টলি কিছু কাজ করছি। এটা যদি একটু টাচ করি, তাহলে যারা হেলথ কেয়ার ফিল্ডে আসতে চান এন্টারপ্রেনার হিসাবে, তাদের জন্য সুবিধা হবে। 1 নাম্বার বলি যে যেমন কিছুক্ষণ আগে একটা এপিসোড ছিল যে এআর ভিআর নিয়ে, রাইট? তো আমরাও কিন্তু এই সেক্টরটাতে কাজ করছি। আমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে কাজ করছি। কিভাবে কাজ করছি? আমরা যেটা কাজ করছি, যে এখন যে আমাদের স্পিচ টু টেক্সট যেটা মার্কেটে আছে, যেমন আপনার সিরি আছে আইফোনে, অ্যামাজনের আছে অ্যালেক্সা, রাইট? এগুলো হচ্ছে 95% অ্যাকিউরেট যখন একজন কথা বলে। হ্যাঁ, কিন্তু যেমন আমার বাসায় অ্যালেক্সা আছে, আমি বলি অ্যালেক্সা একটা গান শোনাও, ও কিন্তু শোনায়। কিন্তু আমার যখন নেফিউরা আসে, দে গেট এক্সাইটেড, দুজন নেফিউ একসাথে বলবে যে অ্যালেক্সা আমাকে একটা গান শোনাও। ওরা হয়তো একই গানের কথা বলে, কিন্তু অ্যালেক্সা কিন্তু চুপ করে যায়, কারণ ও কিন্তু কনফিউজড, রাইট? তো আমরা একটা টুল নিয়ে কাজ করছি, যে টুলটা একসাথে 6 জন কথা বললেও সেটাকে পিক করতে পারবে। হ্যাঁ, দ্যাটস দ্য নেক্সট এরা। এবং এটা নিয়ে যে কেউ কাজ করতে পারে। এটা কিন্তু হেলথ কেয়ারে কাজে লাগবে এবং অন্যান্য সেক্টরেও কাজে লাগবে। কারণ একজন ডাক্তার থাকে, ডাক্তারের সাথে একজন নার্স থাকতে পারে, রোগী আছে, রোগীর সাথে অ্যাটেন্ডেন্স থাকতে পারে, আরেকজন কারো উপস্থিতি থাকতে পারে, বাইরের নয়েজের উপস্থিতি আছে, অনেক কিছু আছে। সো এই টুলটা নিয়ে কাজ করছে। বাট দিস ইজ এ স্পিচ টু টেক্সট টুল, যেটা 6 জন মানুষের কথাকে আলাদা করে ধরতে পারবে। কিন্তু হেলথ কেয়ারের সাথে রিলেটেডটা কোথায়?
এর পেছনে আমরা যেটা করছি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ডিপেন্ডেন্ট আমরা একটা লাইব্রেরি তৈরি করছি, যেটা করতে পারবে এই টুলটা যে নন মেডিকেল রিলেটেড যে কথাগুলো আছে, যেমন আমি যে ডাক্তারের কাছে যাই উনি কিন্তু ফার্স্টে জিজ্ঞেস করবে আমি কেমন আছি, জিজ্ঞেস করার আগে জিজ্ঞাসা করবে তোমার বাবা কেমন আছে। ও কিন্তু এই কথাটাকে বাদ দিয়ে ফেলবে। ডাক্তার হয়তো আলাপ করবে তুমি কি গত ক্রিকেট খেলাটা দেখেছো, ওই কথাটা বাদ দিয়ে ফেলবে। হ্যাঁ, পলিটিক্স নিয়ে একটু কথা হবে, সেটা বাদ দিয়ে ফেলবে। এই টুলটা যেটা করতে পারবে শুধুমাত্র মেডিকেল রিলেটেড কথাগুলো রাখবে এবং সেন্টেন্স তৈরি করতে পারবে। হ্যাঁ, সো দোজ আর দ্য ফিউচার্স, ইটস গোনা টেক আস ফিউ ইয়ার্স। এবং এর জন্য যে প্রচুর ডেটা নিয়ে কাজ করতে হয় যাতে আমরা টুলটাকে এডুকেট করতে পারি, মেশিন লার্নিং যেটা বলে, রাইট? তো এই যে ডেটা লেয়ারিং এর যে কাজটা, ডেটা প্রসেসিং এর যে কাজটা, এটা কিন্তু আমরা বাংলাদেশে করছি। হ্যাঁ, সো ইট ক্যান বি এ ফিল্ড ইটসেলফ। হ্যাঁ, সেটা একটা বড় কাজ। আরেকটা কাজের কথা আমরা করছি, যেটা ফারহিন এইমাত্র একটুখানি টাচ করছিলেন, যে বাংলাদেশে ডেটা পাওয়া যায় না। সো ডেটা ইজ দ্য নিউ গোল্ড, আমরা সবাই জানি যে ডেটা দিয়ে কত কিছু হচ্ছে। সো আমরা আরেকটা সেক্টরে কাজ করছি, আরেকটা কোম্পানির সাথে একটা পার্টনারশিপে আমরা একটা ডেটা নিয়ে প্রজেক্ট করছি। এবং সেটা যেমন আপনি বলছিলেন, ফারহিন বলছিল ডায়াবেটিসের কথা, এবং আমরা এই মুহূর্তে এই কোম্পানিটির সাথে একটা অসুখ নিয়ে কাজ করছি, রিউমাটোলজি নিয়ে কাজ করছি। যেটা হচ্ছে যে আমরা প্রচুর ডেটা কালেক্ট করছি এবং সেই ডেটাগুলোকে প্রসেস করছি। হ্যাঁ, সেই ডেটাগুলোকে প্রসেস করে আমরা দেখছি যে কাদের প্রবলেম হয়, এইজটা কি, তাদের এথনিক্যাল ব্যাকগ্রাউন্ডটা কি, তাদের বিভিন্ন ডেটা নিয়ে, এবং কোন ক্ষেত্রে যে লিডিং যে ব্র্যান্ডগুলো আছে, যে মেডিকেশনগুলো আছে, সেগুলোর কোনটার কি এফেক্টিভিটি আছে, কোনটার সাথে কি রিলেশনশিপ আছে, রাইট? এই প্রত্যেকটা কিন্তু এক একটা করে নতুন বিজনেস হতে পারে। আমি জানি যে বাংলাদেশের তরুণ সমাজ কিন্তু অনেক এক্সাইটেড এবং দে আর অলওয়েজ লুকিং ফর অপরচুনিটি। আমি অলরেডি I came across couple of companies যারা এই ডেটা লেয়ারিং নিয়ে কাজ করছে। ঠিক একইভাবে এই যে আরেকটা যেটা বলছিলাম, যে ডেটা কালেক্ট করে সেটাকে অ্যানালাইজ করে হেলথ কেয়ারে কাজ করা, সেটাও কিন্তু আরেকটা বিজনেস হতে পারে। তো এই মুহূর্তে আমাদের 3-4টা প্রজেক্ট চলছে আমাদের কোর কম্পিটেন্সির পাশেও, এবং প্রত্যেকটাই কিন্তু এক একটা বিজনেস হওয়া সম্ভব। সো আমাদের মডারেটর ডক্টর রাফি যে আমাদের ওয়েবসাইটটা দিয়ে একটু স্ক্রল করলেন, বাট আমি বলবো যে ওয়েবসাইটে আমাদের সমস্ত ইনফরমেশন গুলো আছে। এর পাশাপাশি বাংলাদেশের জন্য আমাদের ফেসবুক পেজটা কিন্তু ক্যান বি এ সোর্স অফ লট অফ ইনফরমেশন। স্পেশালি আমরা যে কাজটা করি এর ওপরে আমাদের কিছু সেশনস আমি করেছি, যেগুলো সবকিছু আর্কাইভ করা আছে। হ্যাঁ, ইনফ্যাক্ট এভরি ওয়েডনেসডেতে আমরা রিক্রুটমেন্ট সেশন করি, সেখানে আমরা কোম্পানির সবগুলো ভাগ নিয়ে কথা বলি। সেগুলো যে কেউ দেখলে আমাদের কোর কম্পিটেন্সিটা সম্পর্কে কিন্তু একটা আইডিয়া পেতে পারবে যে আমরা কি করছি। That is really very informative session, informative talk, Rashid bhai. Thanks for updating. আসলে আমরা যেটা দেখে আসছি, বলে আসছি যে ডেটা মেডিকেল সেক্টরে, হেলথ সেক্টরে খুবই ইম্পর্টেন্ট। যেমন আমি একটা জিনিস খুব মিস করি বা খুব ফিল করি যে বাংলাদেশে এটা কেন এখনো কেউ করছে না। ধরুন আপনিও বাইরে ছিলেন, দেখে থাকবেন যে ওখানে আপনি জাস্ট কোনো একটা মেডিকেল সেন্টারে বা ডাক্তারের কাছে গিয়ে বলবেন যে মাই নিকনেম ইজ নোমান, আমার বা আইডি দিলেই সঙ্গে সঙ্গে ডাক্তার আপনার পুরো ডেটাবেজ নিয়ে আসলো। বাংলাদেশে ডেটাবেজ নিয়ে কেউ কোনো কাজ করে না। কারণ আমি চোখের ডাক্তার দেখাবো, আমি গেলাম ডাক্তারের কাছে, প্রথম ভিজিট ডাক্তার চোখের টর্চ মেরে দেখলো, টর্চ লাইট মেরে দেখলো কি সমস্যা, প্রথম ভিজিট 1000 টাকা দিয়ে দিলাম, তারপর টেস্ট দিল, টেস্ট দেখাই দিয়ে আবার 800 টাকা, 1800 টাকা শেষ। তো প্রতি ডাক্তারের কাছে প্রথমে ডায়াগনোসিস শুরু করতেই লাগে 1800 টাকা। এভাবে আমি যদি মাসে 4 জন ডাক্তারের কাছে যাই, 4 জনে কিন্তু আমাকে আলাদাভাবে প্রথম ভিজিট, দ্বিতীয় ভিজিট, তারপর থার্ড ভিজিট থেকে আমাকে ওষুধ দিবে। 4-1800 কত, মানে 8000 টাকা চলে গেল আমার পকেট থেকে 4 জন ডাক্তারকে দেখানোর জন্য। যেখানে একটা ডেটাবেস ক্রিয়েট হলেই এই ডাক্তারটা যদি শেয়ার করতো, আমি 1800 টাকার মধ্যেই কিন্তু 4 ডাক্তার দেখে ফেলতে পারতাম। তাহলে ডাক্তার জানতো যে আমি গিয়ে বলতো আমার নাম হচ্ছে রাফি, আমার আইডি হচ্ছে এটা, দেন ডাক্তার ক্লিক করলো, আমার পুরো আমলনামা তার সামনে ভাসতো যে রাফির কি সমস্যা আছে, ডায়াবেটিস কত, লাস্ট 3 মান্থসে তার মেডিকেল রিপোর্ট কি। ইজি, এটা নিয়ে কিন্তু একটা স্টার্টআপ হতে পারে। ফাহরিনকে বলছি বা আপনাকেও বলছি, শুধু ডেটা দিয়ে যে শুধুমাত্র আমাদের পার্সোনাল আমেরিকাতে একটা আছে এরকম ওয়েবসাইট, পেশেন্টস লাইক মি 2014 আমি দেখছিলাম, ওখানে দেখানো যে আসলে প্রত্যেকটা পেশেন্টের ডেটাবেস কেন দরকার, এবং সেখানে আলাদা কমিউনিটি থাকে
ডায়াবেটিক Right. পেশেন্টের সাথে ডিসকাস করবে যে হাউ ডু ইউ ফিল নাও, বা নিজেরাই কিন্তু শেয়ার করতে পারেন। সো এই ডেটাবেস 8,000 টাকা জিনিস মাত্র 1,800 টাকায় সলিউশন দেওয়া সম্ভব ভাইয়া দিস স্মল ডেটাবেস, Right. ইজন্ট ইট? এক্স্যাক্টলি। আমি জাস্ট 10 সেকেন্ড একটু অ্যাড করে, আমি জানি অন্যান্য স্পিকার আছেন, এই সূত্র ধরে একটু বলতেই হচ্ছে। সো আমেরিকাতে there are 350 মিলিয়ন পিপল, বাংলাদেশে 180 মিলিয়ন পিপল। আমরা কিন্তু অনেক লোক মানে হচ্ছে অনেক ডেটা, এবং সেটা নিয়ে আপনি একটা বিজনেস না অনেকগুলো বিজনেস আসতে পারে। সো ইউএস এতে EHR ইলেকট্রনিক হেলথ রেকর্ড, এখানে there are like 20 লিডিং ব্র্যান্ডস। কারণ এক একজন মনে করেছে এইটা বেশি, এই ডেটাটা থাকা দরকার, এই ইনফরমেশনটা প্রায়োরিটি, রাইট? সো বাংলাদেশেও কিন্তু ইজিলি আমাদের এত পপুলেশন, 8-10টা কোম্পানি কিন্তু 8-10টা ফরম্যাটে ইলেকট্রনিক হেলথ রেকর্ড নিয়ে মার্কেটে আসতে পারে। সো দ্য বিউটি হচ্ছে আপনি যেটা বললেন যে সেন্ট্রালি এগুলো সব যেহেতু কথা বলে, ইজিলি সবার ইনফরমেশনটা সব জায়গায় অ্যাভেলেবল থাকে। বাট থ্যাঙ্কস ফর শেয়ারিং। আরেকটা জিনিস, আমাদের ন্যাশনাল আইডি কার্ড প্রতিবার যেখানে যাই ফটোকপি দেন, আর এটা ডিজিটাল কার্ড, ফটোকপি বারবার করতে হবে কেন? তোমরা শেয়ার করো। মানে একটা আইডি কার্ড, এর মধ্যে প্রায় আমার 31টা ইনফরমেশন আছে, চোখ, কান, নাক, থাম্ব ইমপ্রেশন। প্রতিবার কেন ফটোকপি দিতে হবে এই সাইড ওই সাইড? মানে এটা জাস্ট ডেটাটা শেয়ার করলেই ইলেকট্রনিক্যালি আলটিমেটলি পেইন কমে যায় কিন্তু। তো এবার যাচ্ছি ফারহিনের কাছে, তার ঢাকা ক্যাস্টকে একটু আমি ক্যাস্টিং করতে চাই, ঢাকা ক্যাস্টকে কাস্টিং করতে চাই। সো ওভার টু ইউ। আমি স্ক্রিন শেয়ার করে ঢাকা ক্যাস্টকে একটু দেখিয়ে দিচ্ছি যে আসলে ঢাকা ক্যাস্ট কি কাজ করে। ওয়েবসাইট খুলে রেখেছি, ডায়াবেটিস, প্লিজ। আচ্ছা, থ্যাংক ইউ ভাইয়া। আসলে বেসিক্যালি আমি বলেছি, জি, আমাকে নিশ্চয় শোনা যাচ্ছে। তো বেসিক্যালি আমরা বলেছিলাম যে আমরা ডায়াবেটিস নিয়ে কাজ করি, বা ডায়াবেটিস নিয়ে আসলে কি করি। হ্যাঁ, তো প্রবলেম যেটা আমরা চিহ্নিত করেছি সেটা এখানে শুভাগত স্যারকে দেখা যাচ্ছেন, আমার হাজবেন্ড আছেন, হি ইজ অলসো ডায়াবেটোলজিস্ট, এবং ডক্টর এজাজ বাড়ি চৌধুরী, উনিও ডায়াবেটোলজিস্ট, এবং আরেকজন যাকে দেখা যাচ্ছে সে হচ্ছেন আমাদের ডায়েটিশিয়ান আমাদের খুব ইম্পর্টেন্ট, বিকজ আপনি নিজেও যেহেতু ডায়াবেটিক্স, আপনি জানেন যে ডায়েটটা কত বেশি ইম্পর্টেন্ট। হ্যাঁ, এবং আমরা বলি যে ডায়াবেটিক পেশেন্টরা যাতে একদম ভেগান ডায়েট, কিটো ডায়েটে না যায়, একটা হেলদি লাইফস্টাইল মেনটেন করে ডায়েটের ক্ষেত্রে, তো আমরা সেখানে অনেক বেশি জোর দিই। তো বেসিক্যালি এটা হচ্ছে আমাদের ব্লগস কিছু, যেখানে আমরা খুব চেষ্টা করছি যে জার্গন ওয়ার্ডস ছাড়া, মানে মেডিকেল টার্ম ছাড়া, একজন লোক যিনি কিনা ক্লাস 3-4 পর্যন্ত হয়তো লেখাপড়া করেছেন, তিনিও যাতে আমাদের ব্লগস গুলি পড়ে একটা আইডিয়া পেতে পারেন। যেমন অনেকে আমাদেরকে প্রশ্ন করেন যে মেথি খেলে কি ডায়াবেটিস কমে কিনা, বা ঢেঁড়স পানি খেলে ডায়াবেটিস কমে কিনা। তো এই যে ইনফরমেশন গুলো, এটার জন্য আসলে ডাক্তারের কাছে ভিজিট দেওয়ার দরকার নেই। তো আমরা ব্লগস ওপেন রেখেছি, যেখানে একদম মেডিকেল বুকস থেকে, জার্নাল থেকে আমরা এখানে লেখাগুলি আমরা শেয়ার করি, এবং সম্পূর্ণ বাংলা ভাষায়। এছাড়াও যেটা আছে যে আমরা মেইনলি কি কাজ করি, ঢাকা কাস্ট মূলত ডায়াবেটিস পেশেন্টদের জন্য কি করছে, আমরা যেটা করি শুরু থেকে একদম শেষ পর্যন্ত একটা ফলো আপ পর্যন্ত আমরা কাজ করি। সেটা হচ্ছে কোনো ডায়াবেটিক পেশেন্ট যদি আমাদের কাছে আসে, আমরা তাকে ডায়াবেটোলজিস্টের সাথে কনসালটেন্সি করাই। আমরা বাসায় ডাক্তার পাঠিয়ে, নট ডায়াবেটোলজিস্ট, তারা জেনারেল প্র্যাকটিশনার, যারা বাসায় যান, বাসায় গিয়ে হেলথ স্ক্রিনিং বা হেলথ চেক আপ করে আসেন। তারপর হচ্ছে যদি কেউ নার্স সার্ভিস চায়, সেক্ষেত্রে আমাদের একদম জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ নার্সিং ইনস্টিটিউট থেকে পাশ করা ইনারা, যাদের ছবি এখন স্ক্রিনে দেখতে পাচ্ছেন, ইনারা বাসায় গিয়ে হয়তো সেই সার্ভিসটা দিয়ে আসেন। এছাড়াও আমাদের ডায়েটিশিয়ান যে সাপোর্টটা আছে, এখানে ভিডিও কনসালটেন্সির মাধ্যমে বা অডিও কনসালটেন্সির মাধ্যমেও কিন্তু খুব সহজেও ডায়েটিশিয়ানের সাপোর্টটা নিতে পারি। তো আমরা চেষ্টা করছি যে ঢাকা শহরে যেটা আমরা মেইন প্রবলেম দেখি, যে ট্রাফিক জ্যাম এবং ইনভেস্টিগেশন সেন্টারে অন এন অ্যাভারেজ 3 to 4 আওয়ার্স নষ্ট হয় একটা রোগী, ডায়াবেটিক রোগী। যদি আমি বলি উত্তরা থেকে হয়তো সে ধানমন্ডিতে ডাক্তার দেখাতে যাবে, সেখানে ইনভেস্টিগেশন সেন্টারে গিয়ে ডায়াবেটোলজিস্টের জন্য বসে থাকা, সবকিছু মিলিয়ে 3 থেকে 4 ঘন্টা ওয়েস্ট হয়। এই ওয়েস্টটা আমরা যদি না করে আমরা বাসা থেকে যদি তাকে ভিডিও কনসালটেন্সি দিতে পারি, তাকে বাসায় গিয়ে হেলথ চেক আপ বা স্ক্রিনিংটা করে আসতে পারি, সেই ক্ষেত্রে 2-3 বার ভিজিট না করে ডাক্তারের কাছে মাসে কিন্তু একবার ফলো আপ সে বাসায় বসেই নিতে পারছে। হ্যাঁ, কিছু ক্ষেত্রে আমাদের ফিজিক্যাল কিছু এক্সামিনেশন বা ইনভেস্টিগেশনের দরকার হয়, সেই ক্ষেত্রে আমাদের স্যাম্পল কালেকশনের জন্য আমাদের নিজস্ব ব্যবস্থা আছে। আমরা সেইভাবেই পেশেন্টের স্যাম্পল কালেকশন করে আসি, এবং বড় বড় যেসব অ্যাডভান্স ইনভেস্টিগেশন লাগে সেই ক্ষেত্রে হয়তো পেশেন্টকে একবার বের হয়ে ফিজিক্যালি করতে হবে, বিকজ এক্সরে টেক্সরে এগুলো বাসা সম্ভব না। তো আমরা খুব চেষ্টা করছি যে ডায়াবেটিস পেশেন্টরা যেহেতু দে আর ভেরি মাচ লোডেড উইথ দ্য ডিজিজ অ্যান্ড মেন্টাল কন্ডিশন তাদের ভালো থাকে না, বিকজ ইটস হরমোনাল ডিজিজ। তার সেই কারণে হরমোনাল বলতে আমি বোঝাচ্ছি যে এই পুরাটাই কিন্তু একটা হরমোনাল প্রসেসের মাধ্যমে দিয়েই যায়।
তো প্লাস হচ্ছে এন্ডোক্রাইন নিয়ে যেতে এখানে সব কাজকর্মগুলি হয়। তো আমরা চেষ্টা করি যে তাদেরকে মেন্টালি যতভাবে ভালো রাখা যায়। তো সেই জন্যই আমরা কিন্তু ডায়াবেটিক পেশেন্টকে বলি যে আপনারা বাসায় বসেই সার্ভিসটা নিতে পারবেন। এখানে আমাদের কিছু স্টার্টআপের কিছু অ্যাচিভমেন্টের ছবি দেখা যাচ্ছে। একটা এক্সেলারেটিং এশিয়ার ছিল, একটা ছিল আমাদের নার্সদের ট্রেনিং চলছে, আর একটা হচ্ছে গ্রামীণ ফোন এক্সেলারেটরে আমাদের শ্রদ্ধেয় অনারেবল স্টেট মিনিস্টার পলক স্যারের মাধ্যমে আমাদের একটা গ্রাজুয়েশন প্রোগ্রাম হয়। এছাড়াও কিছু ইভেন্ট অর্গানাইজ করা হয়। ইএমকে সেন্টারে যে ইভেন্টটা ছিল সেটা হচ্ছে আমাকে শোকেসিং করা হয় অ্যাজ অ্যান রাইজিং এন্টারপ্রেনার। তো এরকম বহু কাজ আমরা করে থাকি। রোটারির সাথে আমরা কিছু কাজ করেছি। তো আমরা কাজ করছি, আমরা এই জন্যই কাজ করছি যাতে করে আমরা জানান দিতে পারি ডায়াবেটিক পেশেন্টদেরকে যে তাদের জন্য আসলে এক ছাদের নিচে বা এক ওয়েবসাইটের নিচে একটা ছাতার নিচেই ঢাকা কাস্টের আন্ডারে তারা সব রকমের সলিউশন তারা পেতে পারে। এছাড়াও আমরা রেফারেল সিস্টেমেও কাজ করে থাকি, বিকজ আমাদের প্যানেলে আমি ডক্টর, আমার হাজবেন্ড ডক্টর, আমাদের প্যানেলে কিন্তু ডাক্তারদের একটা মানে ইকোসিস্টেমের মধ্যে আমরা কাজ করি। সো কেউ যদি চায় যে হ্যাঁ আমি নেফ্রোলজিস্ট দেখাবো, আমি ইউরোলজিস্ট দেখাবো, তো সেই ক্ষেত্রে আমরা কানেকশন কিন্তু করিয়ে দিতে পারি। তো ডায়াবেটিস পেশেন্টদের জন্য একদম 360 ডিগ্রি সলিউশন নিয়ে কাজ করে আসলে ঢাকা কাস্টের মূল লক্ষ্য। তবে এখানে একটা কথা আছে যে প্যান্ডেমিকে আমরা আসলে ভিডিও কনসালটেন্সিটাকে এক্সপান্ড করেছি, করে এখন আমরা চেষ্টা করছি যাতে করে সব ডিজিজের জন্য বা সব রোগের জন্যই আমরা রোগীদেরকে অ্যাটলিস্ট ভিডিও কনসালটেন্সিটা দিতে পারি, সো দ্যাট তারা চেম্বারে গিয়ে কমিউনিটি ট্রান্সমিশনের শিকার না হন। থ্যাংক ইউ। এবার যাচ্ছি। থ্যাংক ইউ ভেরি মাচ আপনাদের। হ্যাঁ, সরি, থ্যাংক ইউ ভেরি মাচ। আপনাদের ওয়েবসাইট এবং অ্যাক্টিভিটি অনেক আসলে ইন্সপায়ারিং এবং অনেক দরকারি ডায়াবেটিক এরিয়াতে যারা কাজ করছেন। আমি তো যাবো এখন থেকে এই ওয়েবসাইটে। এবার যাচ্ছি তাসলিমা সুলতানের কাছে, এক্সট্রা মাইল এজ কেয়ার। আমি ফেসবুক পেজটা যাচ্ছি একটু। সো এক্সট্রা মাইল এজ কেয়ার কি করে আসলে একটু যদি বলতেন। আমি ব্রাউজ করছি, এই ফাঁকে আপনি বলতে থাকেন। আমরা বেসিক্যালি বয়স্ক মানুষদেরকে সেবা দিয়ে থাকি। সেই সেবাটা হচ্ছে আমাদের কাছে যখন একটা কল আসে যে একটা বয়স্ক মানুষের বাসায় সেবাটা প্রয়োজন, সেক্ষেত্রে তখন আমরা একটা অ্যাসেসমেন্ট করি যে ওনার কি ধরনের সেবা প্রয়োজন। দেখা যাচ্ছে কারো আইসিইউ কেয়ার, যেমন কেউ সে হসপিটাল থেকে বাসায় ফিরলো, তার আইসিইউ কেয়ারটা বাসায় নিড। কারো দেখা যাচ্ছে যে না নর্মাল কেয়ারটা প্রয়োজন, তার শুধু পার্সোনাল কেয়ার গুলো প্রয়োজন, কারো হেলথ কেয়ারটা প্রয়োজন। সেক্ষেত্রে আমরা গিয়ে আগে অ্যাসেসমেন্ট করে তার জন্য যেই ক্যাটাগরির কেয়ার গিভার প্রয়োজন আমরা সেটা প্রোভাইড করে থাকি। আর বাংলাদেশ যেহেতু কালচারালি অ্যাপ্রোপ্রিয়েট একটা জায়গা, সেক্ষেত্রে আমরা ফিমেলের জন্য ফিমেল কেয়ার গিভার দিয়ে থাকি, মেলের জন্য মেল দিয়ে থাকি। আমরা ফিজিওথেরাপিস্ট আছে, কারো ফিজিওথেরাপি সার্ভিসটা নিড হলে আমরা সেক্ষেত্রে আমাদের যে গ্রাজুয়েট ফিজিওথেরাপিস্ট আছে সে আগে গিয়ে দেখবে, ওনার অ্যাসেসমেন্ট করবে, দেন আমরা আমাদের কেয়ার গিভারের মাধ্যমে আমরা ফিজিওথেরাপিটা দিয়ে থাকি। কেউ যদি গ্রাজুয়েট ফিজিওথেরাপিস্ট নিয়ে কাজ করতে চায় আমরা তখন তাকে গ্রাজুয়েট ফিজিওথেরাপিস্ট দিয়ে থাকি। তো হোল ঢাকাতেই আমাদের সেবাগুলো চলছে। আর আমরা চেষ্টা করি যে 24 আওয়ার্স সার্ভিসের ক্ষেত্রে দুজন কেয়ার গিভার প্রোভাইড করতে। সেক্ষেত্রে সকাল 8টা থেকে রাত 8টা পর্যন্ত একজন কেয়ার গিভার সার্ভিসটা দিয়ে থাকেন এবং রাত 8টা থেকে সকাল 8টা দিয়ে থাকেন। যেহেতু এখন করোনাকালীন সময়, সেক্ষেত্রে আমরা ইদানিং এখন চেষ্টা করছি মার্চ থেকে আমরা 24 ঘন্টার জন্য একজন কেয়ার গিভার দিচ্ছি, বা সেই বাসায় থেকে তারা সার্ভিসটা প্রোভাইড করছে, যেহেতু তার মাধ্যমে যাতে কোনো ভাইরাস বা কোনো ইনফেকশন ওই বাসায় বা বয়স্ক মানুষ যাতে কোনোভাবে সেটা শিকার না হয়, সেক্ষেত্রে এই বিষয়গুলো আমরা তার ফ্যামিলির সাথে ডিসকাস করি, আমরা করছি। আর দেখা যাচ্ছে যে অনেক পেশেন্টের প্যারেন্টসরা বাংলাদেশে থাকেন, ছেলেমেয়েরা বিদেশে থাকেন। সেক্ষেত্রেও আমরা আমাদের কেয়ার গিভাররা ডক্টরের সাথে পরামর্শক্রমে তাদের ছেলেমেয়েদের একটা ইনস্ট্রাকশন নিয়ে আমরা ওই বাসাগুলোতে সার্ভিস প্রোভাইড করি। দেখা যাচ্ছে যে বেশিরভাগ ছেলেমেয়েরাই বিদেশে আছেন, আমেরিকাতে আছেন, লন্ডনে আছেন। তো সেক্ষেত্রে আমরা বয়স্ক মানুষদের তাদের তত্ত্বাবধানে, তাদের পরিবারের তত্ত্বাবধানে আমাদের হেলথ কেয়ার রিলেটেড যেই সাপোর্টটা আছে, যে কেয়ার গিভার আছে তারা ওই সাপোর্টটা বাসায় দিয়ে যাচ্ছেন আর কি। আর আমরা এক্সট্রা মাইল এজ কেয়ারে যারা আছি তারা ওই জিনিসটা সুপারভিশন, মনিটরিং, এই জিনিসগুলো আমরা করছি, অলওয়েজ আমরা এই জিনিসটা করছি। আর সেক্ষেত্রে আর একটা স্বাস্থ্য সেবার ক্ষেত্রে যে মেডিসিনের যে বিষয়টা আছে, ব্লাড সুগার দেখা, ব্লাড প্রেশার, যেমন এই যে আপু বললেন যে ঢাকা কাস্টে যে এই কাজটা, আমরা তো আগে আমি এই বিষয়টা সম্পর্কে আজকে অনেকটা ক্লিয়ার হলাম, এই জন্য আপুকে ধন্যবাদ। যেমন আমার পেশেন্টদের কিন্তু এই সাপোর্টটা লাগবে, তখন কিন্তু আপুকে আমার এই সাপোর্টটা দিতে হবে।
তো আমার জেনে অনেক ভালো লাগলো আমার এই বয়স্ক মানুষরা দেখা যাচ্ছে অনেকটা সময় হসপিটালে যেতে পারছে না, এই করোনাকালীন সময় তো মোটেও যেতে পারছে না। তো সেক্ষেত্রে আমি অবশ্যই চেষ্টা করব যে আপু আপনার সাহায্য মানে নেবার জন্য, এবং আপনাকে আমি সবসময় নক করব, কারণ বেশিরভাগ পেশেন্টেরই আমাদের বয়স্ক পেশেন্টেরই এই ডায়াবেটিস পেশেন্ট। ধন্যবাদ। দর্শক যারা দেখছেন, এখানে আমারও ছবি আছে। আই এম ওয়ার্কিং ইন এক্সট্রা মাইল এজ কেয়ার অ্যাজ এ কো-ফাউন্ডার। সো এটা আমরা 2 বছর আগে শুরু করেছি। আসলে উই আর ট্রাইং টু, বিকজ আমরা একটু অন্য একটা থিওরিতে বিশ্বাস করছি, যে আমি যেহেতু কিছুদিন বাইরে থাকার সুযোগ হয়েছিল, যে আসলে বিদেশে আমরা এই বয়স্ক এজ কেয়ার সেন্টার হচ্ছে ওখানে প্রচুর, মানে একটা সার্টেন এজের পর প্যারেন্টসরা এজ কেয়ার সেন্টারে চলে যেতে বাধ্য হয়, সেখানে তারা সেবা পায়। কিন্তু বাংলাদেশে আমরা যেহেতু সবাই একসাথে থাকি, বাবা মা সহ, আমাদের প্ল্যান হচ্ছে সোশ্যাল ইনক্লুশন, যে বয়স্ক বাবা মারা কেন আমাদেরকে ছেড়ে চলে যাবে আরেকটা জায়গায় থাকার জন্য। এটা বিদেশের কনসেপ্টে কালচারে চায়, কিন্তু বাংলাদেশে আমরা চাচ্ছি, ওদের দেশে এটা সোশ্যাল এক্সক্লুশন থিওরি, আমাদের দেশে আমরা কাজ করছি সোশ্যাল ইনক্লুশন থিওরি। বয়স্ক বাবা মায়েরা সেবার অভাবে বাইরে চলে যাবে না, তারা বাসায় থাকবে। আমরা একটা নেটওয়ার্ক তৈরি করেছি কেয়ার গিভার এবং নার্সদের, প্রায় 50-60 জনের একটা টিম আছে আমাদের, যে তারা মানুষের বাসায় গিয়ে ওই বাসায় সার্ভিস প্রোভাইড করে। কারণ বিপদে পড়লে দেখা যায় আসলে এই অনেকে হয়তো কেয়ার করতে আসে না। যেমন একটা অবজারভেশন বলি, যে করোনাকালীন সময় অনেক মানুষ তাদের বাবা মাকে হাসপাতালে ভর্তি করে দিয়ে চলে আসছে, যে কেউ ভয় যাচ্ছে না, যদিও তার বাবা, যদি তার মা। তো আমাদেরও এই সময় আমাদের অনেকগুলো সার্ভিস চলছে, কেয়ার গিভাররা জীবনের রিস্ক নিয়ে বা তারা পিপিই পরে বা প্রোটেকশন নিয়ে কিন্তু ওই আমাদের কাস্টমারদের বাবাদেরকে সেবা দিয়ে যাচ্ছে হাসপাতালে গিয়ে, যেখানে তারও কিন্তু রিস্ক আছে, যেখানে নিজের সন্তানই যাচ্ছে না, ভর্তি করে দিয়ে অনেকে চলে যাচ্ছে। আমরা এক্সাম্পল দেখেছি, অনেকে করোনা পেশেন্ট মাকে ফেলে দিয়ে চলে গেছে, তারপরে বাবাকে হসপিটালে রেখে দিয়ে ওয়েট করছে হয়তো অনেকে, যে কবে মারা যাবে, মারা গেলে তারা উইল নিয়ে ঘোরাঘুরি করছে। তো এইসব প্যাথেটিক জিনিস, তো সেগুলো আলটিমেটলি আমাদের সোসাইটিতে এগুলো আসলে নতুন জিনিস দেখছি আমরা, কিন্তু আমার দেশে কখনো এমন ছিল না। কিন্তু আলটিমেটলি আমাদের এই সার্ভিস জিনিস দেওয়াটা, দ্যাট ইজ ভেরি মাচ নিডেড ফর আওয়ার বাংলাদেশি পিপল, রাইট? সো আমরা প্রায় আমাদের প্রোগ্রামের শেষ প্রান্তে চলে আসছি এবং এই ধন্যবাদ রাশেদ ভাই যা করছেন অগমেন্টিক্স, আমার খুব পছন্দের এরিয়া অগমেন্টেড রিয়েলিটি, ভার্চুয়াল রিয়েলিটি। আমি ব্লকচেইন নিয়েও কাজ করছি এখন, কারণ বাংলাদেশে ব্লকচেইন, বিজনেসে ব্লকচেইন, হেলথ কেয়ার সেক্টরে ব্লকচেইন খুবই দরকার। আজকে বিকালে 5টা একটা সেশনে ছিল বাংলাদেশের 2টা টিম, যারা গত 2 মাস আগে ব্লকচেইন অলিম্পিয়াডে অংশগ্রহণ করেছে এবং 2টা বড় পুরস্কার নিয়ে আসছে বাংলাদেশের জন্য। তো ওদের, আমি ছিলাম ওই ব্লকচেইন অলিম্পিয়াডের একজন, এই ব্লকচেইন ফর বিজনেস, সেটার জন্য একজন জুরি বোর্ডে ছিলাম আর কি। সো আমি অনেক শিখেছি, এখনো শিখছি। সো ব্লকচেইন, অগমেন্টেড রিয়েলিটি, ভার্চুয়াল রিয়েলিটি। দেন আমার একটা স্টুডেন্ট, সে ড্রোন নিয়ে কাজ করে, ড্রোন পাইলটিং। আমাদের যারা দেখছেন এখানে, এরকম অনেকগুলো পেশা, মানে নতুন নতুন পেশা দুনিয়া বাংলাদেশে আসছে। আর রাখবেন যেটা বললেন, ডেটা, আপনার যদি ডেটা অ্যানালিস্ট হন, দুনিয়া হচ্ছে ডেটা সায়েন্টিস্টদের যুগ সামনে। আপনি জাস্ট ডেটা পাবেন, কোটি কোটি ডেটা আসতেছে, এবং এত ডেটা যে আসতেছে, অস্ট্রেলিয়াতে শুনলাম আমার এক বন্ধু, সে বলতেছে ডেটা ক্লিনার হিসাবে আমি কাজ করতেছি। সে বললো, আমি ছাত্র বয়সে যখন ছাত্র ছিলাম তখন আমি বিভিন্ন জায়গায় হসপিটালে ক্লিনার হিসেবে কাজ করেছি। এখন আমি আমার প্রচুর, আমি ডেটা ক্লিন করতে পারি, যে 1 কোটি মানুষের ডেটা আছে, এখান থেকে যেগুলো রিডান্ডেন্ট দরকার নাই, সেই ডেটাগুলোকে ক্লিন করে আমি রিয়েল ডেটা দিচ্ছি, মানে ধুয়ে টুয়ে দিচ্ছি আর কি, কাইন্ড অফ এরকম। এখন প্রচুর ডেটা জেনারেট হচ্ছে, এরপরে লাগবে হচ্ছে আমাদের ডেটা ক্লিনার, কারণ প্রচুর ডেটা আসবে যেটা দরকার নাই। সো ডেটা ক্লিনিং, দেন ডেটা মাইনিং, তারপরে ব্লকচেইন, তারপরে আমাদের এই অগমেন্টেড রিয়েলিটি, ভার্চুয়াল রিয়েলিটি, ড্রোন, এগুলো হচ্ছে উদ্যোক্তাদের সামনের দিনের এক্সেলেন্সি, যেটা তারা অ্যাচিভ করবে। সো সবাইকে ধন্যবাদ। জাস্ট লাস্ট 1 মিনিট করে রাশেদ ভাই, যে মানে যদি কেউ হেলথ কেয়ার সেক্টরের উদ্যোক্তা হতে চায়, তার জন্য জাস্ট কি অ্যাডভাইস থাকবে আপনার? ওভার টু ইউ। থ্যাংক ইউ ভাইয়া। আই গেস আমি জাস্ট একটা কথা না বলে পারছি না। আমরা একটু আগে কিন্তু একটা দেখলাম যে দেয়ার ইজ এ পার্টনারশিপ, একটা কিন্তু হয়ে গেল কাইন্ড অফ ঢাকা কাস্ট এবং এজ কেয়ারের মধ্যে, এবং এই জিনিসটা বাংলাদেশে হয় না। আমি দেখি যে সবাই একা কাজ করতে চায়, যেটা আমি গত 2 বছর যাবত প্রতিটা ফোরামে সুযোগ পেলেই বলার চেষ্টা করছি, এবং এই জন্য আজকে সুযোগটা ছাড়লাম না। ইচ্ছা করলেই কিন্তু ঢাকা কাস্ট এবং এই এজ কেয়ার একসাথে কাজ করতে পারে, এবং একসাথে কাজ করলে দুজনের জন্যই কিন্তু অনেক বেনিফিট হবে। নতুন যারা হেলথ কেয়ারে, হ্যাঁ 3 জনের জন্য বেনিফিট হবে। নতুন যারা হেলথ কেয়ারে আসতে চান তাদেরকে বলবো যে
কোভিডের সময় আমরা কিন্তু দেখতে পেরেছি যে অনেক অপরচুনিটি আমরা দেখেছি যে এবং থ্যাঙ্কস টু অল দ্য ইয়াং গাইস, যে কোভিডে প্যান্ডেমিকে যখন সোশ্যাল ডিস্টেন্সিং এর কথা হলো, আমরা কয়েক সপ্তাহের ভিতরে দেখলাম যে অনেকগুলো কোম্পানি চলে আসলো টেলিমেডিসিন নিয়ে, রাইট? সো দ্যাট ইজ এ গুড থিং। বাট এখন দেখতে হবে যে এগুলোকে পারফেক্ট করা যায় কিভাবে, এর সাথে আর কি কি অপরচুনিটি অ্যাড করা যায়, এবং প্রত্যেকটাই কিন্তু এক একটা করে নতুন বিজনেস হতে পারে। হ্যাঁ, সো ইউ ডোন্ট হ্যাভ টু থিঙ্ক টু মাচ, আই গেস এটাই হতে পারে শুরু। আর তার সাথে আমি যেটা বললাম যে এটা নিয়ে কাজ করলে এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে কাজ করলে অনেকগুলো অপরচুনিটি আছে। তো আমার কাছে মনে হয় যে এই মুহূর্তে যারা আছেন হেলথ কেয়ার ফিল্ডে আসতে চাচ্ছেন, এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা মেশিন লার্নিং নিয়ে কিভাবে কাজ করতে পারেন ভাবতে পারেন, এটা নিয়ে কিভাবে কাজ করতে পারেন ভাবতে পারেন, এবং আপনার যেটা বলছিলাম যে টেলিমেডিসিন নিয়ে কিভাবে কাজ করা যায় সেটা নিয়ে একটু ভাবেন। হ্যাঁ, এবং অনেকে বলতে পারে যে অলরেডি দেয়ার আর 20 প্লেয়ার্স আর 50 প্লেয়ার্স ইন দ্য মার্কেট। আমি শুধু তাদেরকে এটাই বলবো, ইয়াহু ওয়াজ ওয়েল এস্টাবলিশড যখন গুগল মার্কেটে আসেন, গুগল টেক ইট ওভার। সো ইফ ইউ হ্যাভ সামথিং ইউনিক টু অফার, ইউ ক্যান টেক ইট ওভার। সো থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ ভেরি মাচ। লাস্ট কাপল অফ সেকেন্ডস টু ডক্টর ফাহরিন, মানুষদেরকে ইন্সপায়ার করার এই সুযোগ। থ্যাংক ইউ ভেরি মাচ ভাইয়া। আমি যেহেতু একজন ফিমেল ফাউন্ডার, সো মেয়েদের জন্য আমার একটা উপদেশ থাকবে, উপদেশ না আসলে এটা একটা ইনসাইট শেয়ার করা, উপদেশ আমি দিতে পারি না। সেটা হচ্ছে যে প্রতিদিন রাতে যখন ঘুমোতে যাই আমরা, তখন সংসার, স্টার্ট আপ, লাইফ, হ্যাঁ সবকিছু নিয়ে মনে হয় কি আই এম ডান, কালকে থেকে আর না। হ্যাঁ, তো পরদিন সকালে যারা উদ্যোক্তা হতে চায় তাদের মাথার ভিতরে যে পোকাটা থাকে সেটা আবার রাতের কথাগুলি ভুলিয়ে দিয়ে সকাল থেকে আবার শুরু করতে মানে ইন্সপায়ার করে। তো আমার একটাই ইনসাইট আমি শেয়ার করবো মেয়েদের জন্য স্পেশালি, সেটা হচ্ছে যে অনেক নেগেটিভিটি থাকে, অনেক প্রবলেম থাকে, বাট ওটাকে লেফট হ্যান্ডে ধরে রাইট হ্যান্ডে আমার যেই টু ডু লিস্টের যে টাস্কগুলি আমরা লিখি সেগুলি যদি আমরা লিখে কাজগুলি সেরে ফেলি, আমার মনে হয় যে কোনো বাধা আসলে বাধা না। হ্যাঁ, আরেকটা জিনিস হচ্ছে কেউ বলবে যে আপনি অনেক স্লো যান, কেউ বলবে আপনি এত দিনে কেন কাজে, বা আপনি কেন ফাস্ট না। এগুলি মাথায় না নিয়ে স্লো হোক ফাস্ট হোক যেটাই হোক, যেটা আপনার পেস সেটা দিয়ে আপনি কাজটা এগিয়ে নিয়ে যান, এবং যেটাতে আপনি ভালো করতে পারবেন বলে মনে করেন সেটা নিয়েই কাজ করেন। আর নোমান ভাইয়ের সাথে আমি খুব একটা জিনিসে খুব বেশি এগ্রি করি, সেটা হচ্ছে সব কাজ নিজের করার দরকার নেই। আমরা এই প্যান্ডেমিকের মধ্যে আমরা সেবা XYZ, আমরা যান্ত্রিক, আমরা রমণী সবার সাথে পার্টনারশিপ করেছি, বিকজ আমরা জানি যে মানুষ মানুষের জন্য, এখানে আর কোনো কথা নেই। এবং আজকে তাসনিম আপুর সাথেও কথা হয়ে গেল। সো এটাই হচ্ছে মেইন জিনিস, যে যত বেশি আপনি নিজেকে এক্সপান্ড করতে পারবেন নিজের একটা সার্ভিস দিয়ে, কোর সার্ভিসটা দিয়ে, সেটাই কিন্তু আরো 10 লক্ষ লোকের কাছে আপনি পৌঁছাতে পারবেন। এটাই ছিল আমার উদ্যোক্তাদের জন্য। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ ফর ইউর পজিটিভ নোট। লাস্ট কাপল অফ সেকেন্ডস টু তাসলিমা সুলতানা। থ্যাংক ইউ। আমি শুধু এতটুকুই বলবো যে আমাদের কিন্তু বয়স্ক মানুষের হার কিন্তু দিন দিন বেড়েই যাচ্ছে, কারণ আমাদের এখন লংজিভিটি বেড়ে গেছে। হ্যাঁ, সেক্ষেত্রে আমাদের প্রত্যেকের প্যারেন্টসের কিন্তু সেবাটা নিড, বেসিক যেই সেবাটা, এই জিনিসটা কিন্তু আমাদের নিড। হ্যাঁ, তো আমরা চেষ্টা করব আমাদের যারা প্যারেন্টস আছেন, হ্যাঁ, বা আমাদের যারা বয়স্ক আত্মীয় স্বজন আছেন, তাদের যেই মানে বেসিক নিডগুলো, একটা সেবা, হ্যাঁ, এই জিনিসটা যাতে আমরা সবার এনশিওর করতে পারি। হ্যাঁ, সবাই যাতে এই সেবাটা পেতে পারে যার যার নিড অনুযায়ী। হ্যাঁ, যেমন এই যে আপুর যে সেবাটা, সেটা কিন্তু আসলে একটা জরুরি বিষয়, এটা আমরা অনেকে জানিই না, তাই না? তো অ্যাওয়ারনেসের মাধ্যমে যদি আমরা, যেমন আমরা সেবা দিতে গিয়ে গিয়ে অনেক পেশেন্ট পাই যারা ডিমেনশিয়া সাফারার, আলঝেইমার সাফারার, দীর্ঘদিন যাবত সে একটা ফ্যামিলিতে একটা ডিমেনশিয়া বা আলঝেইমার্সের কারণে একটা ফ্যামিলির খুবই মানে তাদের কাউন্সিলিং প্রয়োজন হয়। হ্যাঁ, তো এই অ্যাওয়ারনেস গুলো, এই বয়স্ক মানুষের রিলেটেড যে সার্ভিস গুলো আমাদের, এই যে ডায়াবেটিস রিলেটেড অ্যাওয়ারনেস, ডিমেনশিয়া রিলেটেড, হ্যাঁ, বিভিন্ন ধরনের যে ফিজিওথেরাপি আছে, আমার তো মনে কালকেই লাগবে, যে মানে সারাদিন ধরে 2 দিন ধরে। তো এই জিনিসগুলো যদি আসলে একা কোনো প্ল্যাটফর্মে কাজ করা সম্ভব নাই, যেমন আমি যদি আপুর সাথে অ্যাড হই, নোমান ভাইয়ের সাথে আমরা অ্যাড হই, আমরা যদি সবাই মানে জিনিসগুলোকে একসাথে একই প্ল্যাটফর্মে নিয়ে যাই, তাহলে সবার জন্য, নোমান ভাইয়ের জন্য কাজটা সহজ হয়ে যাবে, ফারিন আপুর জন্য কাজটা সহজ হয়ে যাবে, আমার জন্য কাজটা সহজ হয়ে যাবে। আর তখন আমরা আরো বেশি স্প্রেড, মানে আমরা আরো বেশি সেবাটা দিতে পারবো, এবং ঘরে ঘরে আমরা এই সেবাটা পৌঁছে দিতে পারবো ইনশাল্লাহ। তো এইভাবে আমরা যদি কাজ করে যাই, ইনশাল্লাহ আমার মনে হচ্ছে যে প্রত্যেকটা প্যারেন্টস, প্রত্যেকটা ঘরে, কারণ কোনো প্যারেন্টস চায় না বৃদ্ধাশ্রমে যাবে, কোনো প্যারেন্টস চায় না প্রবীণ নিবাসে যাবে, সবাই চায় যে আমি আমার ছেলেমেয়ের কাছে থেকে সেবাটা পেতে চাই, এন্ড অফ লাইফ কেয়ার বা সে জীবনের শেষ সময়টাতে আমরা চাই যে একটু ভালোভাবে থেকে যেতে চাই। তো আমরা যদি এই আমাদের বয়স্ক মানুষের এই সেবাটা যদি মানে ঢাকার বাইরে
সারা বাংলাদেশে ছড়িয়ে দিতে পারি, তাহলে দেখা যাবে যে আমাদের শেষের জীবনটা হবে নিরাপদ এবং বার্ধক্যটা হবে আমাদের জন্য নিশ্চিত। এবং আমরাও কিন্তু বয়স্ক হচ্ছি, তখন আমরা আমাদের জন্য একটা জিনিস মানে নিশ্চিত করতে পারবো যে না, আমার বার্ধক্যটা, আমার যে শেষ জীবনটা আমার অবশ্যই সুন্দর কাটবে, নিরাপদে কাটবে। এটাই আমি থ্যাংক ইউ ভেরি আশা মাচ। করছি। জি, থ্যাংক ইউ ভেরি মাচ। আসলেই মানে আমাদের যারা বয়স্ক আছে, মানে আমরা খুব লাকি বাংলাদেশে এখন পর্যন্ত বয়স্করা আমাদের সাথে থাকে, দাদা নানারা সবাই থাকে একসাথে। কিন্তু আমরা ওই ওই দিন দেখতে চাই না যে নচিকেতার গান যেটা বৃদ্ধাশ্রম, আমরা সেই গানকে আসলে সাপোর্ট করতে চাই না। আমরা ওই গানের এন্টিতে আমরা কাজ করছি, যে আমরা চাই যে বাবা মারা নিজের আশ্রমই থাকবে হচ্ছে মানে নিজেদের মানে বাসা এবং ডেরা। আলটিমেটলি একটা কথা বলি যে 10-এর লাঠি 1-এর বোঝা, সবাই একসাথে থাকলে সবই সোজা। এটা হচ্ছে আমার ভাষার অফ মানে যে 10-এর লাঠি 1-এর বোঝা, সবাই একসাথে থাকলে খুবই সোজা। জাস্ট সোজা, মানে আমরা জীবনকে, আমরা হিউম্যানরা লাইফকে কঠিন করে ফেলি, নিজেরাই কঠিন করি। কিন্তু পজিটিভ থাকেন, শুধু মানে বি পজিটিভ এন্ড করোনা নেগেটিভ, এই দুইটা হচ্ছে মানে করোনা পজিটিভ হওয়া যাবে না কোনোভাবেই। সো অনলি পজিটিভ থাকবেন ইন থিঙ্কিং, ইন থিঙ্কিং অ্যাক্টিভিটি, দেখবেন দুনিয়া কিন্তু খুবই সহজ। তো সবাইকে ধন্যবাদ, সবাইকে আসার জন্য ধন্যবাদ। থ্যাঙ্কস ফর স্পেয়ারিং ইউর ভ্যালুয়েবল টাইম ফর আস। থ্যাংক ইউ ভেরি মাচ। দেখা হবে ইনশাআল্লাহ। Thank you সালাম। very much. Thank you. Sorry. Thank you জি, আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ।